আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সিলেট টাইটান্স দল এখন আর চাইবে না তারা এই ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবার পড়ুক। তারা জয় চাইবে কিন্তু শ্বাসরুদ্ধকর জয় কখনোই চাইবে না। আজ সন্ধ্যা ৬টায় তারা বিপিএল এর ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে এবং তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালসের কাছে হারা রাজশাহী ওয়ারিয়র্স দল। এখন রাজশাহী ওয়ারিয়র্স দলকে হারাতে তাদের গেম প্ল্যান কি হবে এটা তো তারাই ভালো বলতে পারবে। তবে আমরা কথা বলতে পারবো বা আলোচনা করতে পারবো তাদের সম্ভাব্য একাদশ কিরকম হওয়া উচিত বা কিরকম হতে পারে এইগুলো নিয়ে। গত ম্যাচে আমরা দেখেছি তাদের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। তাদের বোলারদের কল্যাণে কিন্তু ১১১ রানে তাদেরকে আটকানো গেছে, অর্থাৎ রংপুরকে আটকানো গেছে। একমাত্র মঈন আলীর ৪ ওভারে ৩৯ রান বাদ দিলে কিন্তু তাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। মঈন আলীর একটা ম্যাচ খারাপ যেতেই পারে, গিয়েছে, কিন্তু এর আগে সবগুলো ম্যাচে কিন্তু মঈন আলী দলের অন্যতম সেরা বোলার ছিল। তাই তাদের বোলিং ডিপার্টমেন্টটাকে আপনি পাশ মার্ক দিতে হবে। ব্যাটিং ডিপার্টমেন্টটাকে নিয়ে তো আপনার আলোচনা সমালোচনা হতে পারে, তবে গতকাল যে দুইটা ম্যাচ হয়েছে, দুই ম্যাচে 4 ইনিংসে সবারই ব্যাটিং এর একই নমুনা। এর মধ্যে থেকে স্যাম বিলিংস মাঠে নেমে পিচের বিহেভিয়ার বুঝতে বুঝতে ৪০ বল খেলে ফেলেছে। যখন সে অ্যাটাকিং ব্যাটিং শুরু করেছে তখনই সে আউট হয়ে গেছে। স্যাম বিলিংস গতকালকের ম্যাচের পর তো এতটুকু শিক্ষা পেয়েছে যে এই পিচে কিভাবে ব্যাট করতে হবে তার তো ধারণা হয়ে গেছে যে এখানে অ্যাটাকিং শট নয়, এখানে সিঙ্গেলস বেশি বের করতে হবে এবং ফাঁক ফোকর বের করেই মূলত ৪ ছক্কা মারতে হবে। এখন কথা হচ্ছে, ক্রিস উকসের সেই ছক্কার পর তারা চাইবে যে আরো ইজিলি ম্যাচগুলো জিততে। এখন কথা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সিলেট টাইটান্সের একাদশটা কিরকম হতে পারে বা কয়টা পরিবর্তন হতে পারে, চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। গত ম্যাচে তাদের দলের হয়ে ওপেন করেছিল তৌফিক খান তুষার এবং পারভেজ হোসেন ইমন। ইমন ১২ বলে ১৮ রানের একটা ইনিংস খেলেছে, ভালো একটা স্টার্ট পেয়েছিল। যদি আরো কতক্ষণ থাকতে পারতো হয়তো বা সিলেট টাইটান্সের জয়টা আরো একটু ইজি হতো। সে তো থাকবেই তাদের দলের মূল ব্যাটসম্যান। তার সাথে তৌফিক খান তুষারকে বেশ অনেকগুলো ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। তার ২২ বলে ৩৩ রানের একটা ইনিংস ছাড়া কিন্তু বলার মতো কিছু নেই। গতকালকের ম্যাচে ৬ বলে ৪ রান করে আউট হয়ে গেছে। এর আগের একটা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে এবং সুযোগ পেয়েও সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এমতো অবস্থায় তারা তৌফিক খান তুষারকে হয়তোবা ড্রপ করবে এবং তার জায়গাতে সেখানে দেখা যেতে পারে ওপেনার ব্যাটসম্যান রনি তালুকদারকে। জাকির হাসান বলছেন এই কারণে তারা হয়তোবা এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বজায় রাখবে, অর্থাৎ বাঁহাতি পারভেজ হোসেন ইমনের সাথে তারা ডানহাতি রনি তালুকদারকে ওপেনিং এ নামাবে। আমার কাছে স্ট্রং ফিলিং হচ্ছে তারা তৌফিক খান তুষারকে বসিয়ে রনি তালুকদারকে খেলাবে। তাকে তো যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। ৩ নম্বরে আরিফুল ইসলাম গত ম্যাচে ১৮ বলে ১৭ রানের একটা ইনিংস খেলেছে এবং পিচের বিহেভিয়ার হিসাব করলে আমি মনে করি আরিফুল ইসলামকে তারা আরো একটা সুযোগ দিবে এবং আমার ব্যক্তিগত মতামত তাকে আরো একটা সুযোগ দেওয়া। ৪ নম্বরে নাম আফিফ হোসেন গত ম্যাচে করেছে ৯ বলে ৩ রান। পুরো বিপিএল জুড়ে সে কিন্তু কিছুই করতে পারেনি। আফিফ হোসেন যে ক্যালিবারের ব্যাটসম্যান, ওই হিসাবে আফিফ হোসেন থেকে ওই পারফরমেন্সটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন আফিফ হোসেন পুরো বিপিএল এবার ১১ ম্যাচ খেলে করেছে ১৮৪ রান, ১৬ ওভারে ১১৭ স্ট্রাইক রেটে। তার থেকে যেটা আশা ছিল টিম ম্যানেজমেন্টের বা দর্শকদের, সেটা হচ্ছে পূরণ করতে পারেনি। আমার মনে হয় আফিফ হোসেনকে রেস্ট দেওয়ার সময় চলে এসেছে এবং তার জায়গাতে দেখা যেতে পারে এখানে যদি তাকে ড্রপ করা হয় সেক্ষেত্রে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে দেখা যেতে পারে ৪ নম্বর পজিশনে। স্যাম মিলিংস তো থাকবেই, গত ম্যাচটাই খেলেছে, তাকে আনা হয়েছে বিপিএল এর প্লে অফের বাকি অংশের জন্য, সে থাকবে। মঈন আলী তো থাকবেই, একটা ম্যাচ খারাপ যেতেই পারে, তবে তার প্রতি প্রত্যাশা দর্শকদের অনেক বেশি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গত ম্যাচে সুযোগ ছিল হিরো হওয়ার, ২৩ বলে ১৮ রান করে আউট হয়ে গেছে, কিন্তু যদি সে ম্যাচটা শেষ করে আসতো, সে যদি ৩০ বল খেলে যদি ২০ রানও করতো, যদি ম্যাচটা শেষ করে আসতো, তাহলে কিন্তু তাকেই মানুষ বাহাবা দিত যাকে পুরো বিপিএল জুড়ে ট্রোল করেছে। মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগাতে পারেনি। তবে অধিনায়ক কোটায় মেহেদী হাসান মিরাজ তো থেকে যাবেই। আর এই দলে ক্রিস উকস না থাকা নিয়ে বা থাকা না থাকা নিয়ে প্রশ্ন তোলাটাই বোকামি। গত ম্যাচে দুর্দান্ত ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকা এবং ওই ছক্কাটা দলকে জিতিয়েছে, সে তো থাকবেই। এর বাইরে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, সবার জন্য সে আড়ালেই চলে গেছে। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছে, সে থাকবে। পেসার সালমান ইরশাদ ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, সে থাকবে। খালেদ আহমেদ দলের সবচাইতে সেরা বোলারটা, ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪টা উইকেট শিকার করেছে, সেও থাকবে। অর্থাৎ তাদের যে ৪ বিদেশি ক্রিকেটার, অর্থাৎ স্যাম বিলিংস, ক্রিস উকস, মঈন আলী এবং সালমান ইরশাদ, এদের মধ্যে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। দেশীয়দের মধ্যে পরিবর্তন হবে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে, কারণ তৌফিক খান তুষার ওপেনিং এ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারছে না, সবশেষ ২ ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট। এমনকি তাদের মিডল অর্ডারে আফিফ হোসেনও পারফর্ম করতে পারছে না। তৌফিক খান তুষার বাদ পড়ছে এটা মোটামুটি নিশ্চিত থাকুন, তার জায়গাতে এখানে রনি তালুকদারকে তারা নামাবে। কিন্তু আফিফ হোসেনকে কি তারা আবার একবার একবার করে যেভাবে সুযোগ দিচ্ছে আরো সুযোগ দিবে কিনা, এটাই দ্বিধাদ্বন্দ্ব। আফিফ হোসেনকে ড্রপ করার সময় এসে গেছে। এখন
আফিফ হোসেনের জায়গাতে জাকির হাসান এসে সেও খারাপ করতে পারে, তবে তারা তো একটা ভিন্ন কিছু ট্রাই তো করতে পারে। ওই হিসাব করলে তারা হয়তো বা আফিফ হোসেনকে এই ম্যাচে ড্রপ করতে পারে, কারণ বহু সুযোগ তাকে দেওয়া হয়েছে। সেই সবকিছু মিলে এখন যদি আসি একাদশটা কিরকম হবে, একাদশে ওপেনিং এ রনি তালুকদার এবং ইমন নামবে 3 নম্বরে। দেখা যাবে আরিফুল ইসলাম 4 নম্বরে, জাকির হাসানকে আমি আশা করছি 5 নম্বরে স্যাম বিলিংস, আমি 6 নম্বরে মঈন আলীকে নামাবো, 7 মিরাজ, 8 ক্রিস ওকস, 9, 10, 11-তে নাসুম আহমেদ আগে নামবে, তারপর খালেদ এবং তারপর নামবে সালমান ইরশাদ। এখন অনেকে বলতে পারেন যে গত ম্যাচে ক্রিস ওকসের 4 বলে 10 রানের পরও আমি কেন বলছি মিরাজকে উপরে। মূলত এই যে পিচ যেভাবে বিহেভ করছে, স্লো উইকেট, সেই হিসাব করলে মিরাজ গত ম্যাচে যে ধরনের ব্যাটিংটা করেছে 23 বলে 18 রান, এই টাইপের ব্যাটিংটা করার জন্য উপরে একজন নামতে হবে। ক্রিস ওকসের কাজটা হবে শেষ দিকে এসে কিছু 4 ছক্কার মার খেলা। তবে যদি ম্যাচের পরিস্থিতি এরকম হয় যে নেমেই অ্যাটাক করে ব্যাটিং করতে হবে, তখন তারা হয়তো মিরাজকে না নামিয়ে বাকি যত ব্যাটসম্যানদের পারে তারা নামাবে। মিরাজের আগে তখন ক্রিস ওকস নামবে, এমন হতে পারে যে মিরাজ আগে তারা নাসুমকে নামিয়ে দিচ্ছে, এমনটা হতে পারে। যদি এরকম স্লো পিচ হয় সেক্ষেত্রে হয়তো বা মিরাজ ক্রিস ওকসের আগে আবারও নামতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, আবার ভিন্ন হতে পারে। এমন হতে পারে যে ক্রিস ওকসকে প্রমোট করা হতে পারে উপরের দিকে, মিরাজকে নিচেও নামানো হতে পারে। আপনার কাছে কি মনে হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে দুটা দলই নামবে, এই ম্যাচ সিলেট টাইটান্সের একাদশে কয়টা পরিবর্তন হতে পারে এবং একাদশটা কিরকম হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে আপনার অবশ্যই প্রেডিকশনটা জানাবেন। আমি একটা আপডেট দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে লিগ পর্বে সিলেট এবং রাজশাহী যে দুটা ম্যাচে দেখা হয়েছে, দুই ম্যাচে দুইটাতেই রাজশাহী জিতেছে। এখন পর্যন্ত সিলেট টাইটান্স রাজশাহীকে হারাতে পারেনি। এখন দেখার বিষয় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট রাজশাহীকে হারিয়ে তারা ফাইনালে যেতে পারে কিনা।